নমস্কার। শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, বর ও নভর। শুনতে থাকুন। বর ও নভর। গণেশা বলিল, আমার কপালে পরের শ্বশুরবাড়ি গিয়ে সুখ লেখা নেই। সেবারে কালশিটে তিলুর বরযাত্রী হয়ে গিয়ে ওই হলো। পরশু মাসির বাড়ি গেছিলাম। মাসি ডেকে ডেকে 23 জনকে প্রণাম করালে, 3 জন ফাও। সেখানে অত গুরুজন আছে জানলে ওদিক মারাতাম না। কোমরের ব্যথাটা। ত্রিলোচন প্রশ্ন করিল, ফাও মানে? 3টে তাদের মধ্যে দাসী ছিল, মানে ঘাড় তুলে দেখবার তো আর ফুরসত ছিল না। কে গুপ্ত বলিল, ভিড় জিনিসটা ফুটবলের মাঠেই ভালো মশাই। গাড়িতে বলুন, শ্বশুর বাড়ি কুটুম বাড়িতে বলুন। গোরাচাঁদ বলিল, নেমন্তন্নই বল, বড় অসুবিধায় পড়তে হয়। রাজেন জিজ্ঞাসা করিল, তো নিজের বিয়ের কি হলো রে গনসা? মামা বলে কি? গনসার মুখটা অদ্ভুতভাবে বিকৃত হইয়া পড়িল। একটু পরে সংক্ষেপে বলিল, কুষ্টির মিল হয় তো গুষ্টির মিল হয় না। ওরা বলে এক, মামারা বলে আর। বিয়ের কথা হচ্ছে, কিন্তু বউয়ের কথা চাপা পড়ে গেছে। মানে কুষ্টির মিল হয় তো গুষ্টির মিল হয় না। ঘটনা বলিল, আসলে ওর মামারা ঠাউরেছে এর মধ্যে একটা চাকরি বাকরি হয়ে গেলে দাও মারবে। গ্যাঞ্জেস মিলে তো সেদিন গেছলি, কি বললে? গোরাচাঁদ বলিল, ভিড়ের কথা যদি বললি তো আমার শ্বশুরবাড়ি ভালো। বউ, শাশুড়ি, খুড়শাশুড়ি, একটি শালি, শালার সালাজ। পিসে মশাই বলে ডাকবে, তার জন্যে সালাজের একটি ছেলেও দিয়েছেন ভগবান। মানে যে কটি দরকার ঠিক সাজানো। ফালতু ভিড় পাবে না। বাজে মার্কার মধ্যে এক শ্বশুর, তা সে বেচারি সন্ধ্যের পর আফিং খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ চুপচাপ গেল। বোধহয় সবাই মনে মনে গোরাচাঁদের কথাগুলি রোমন্থন করিতে লাগিল। একটু পরে গোরাচাঁদ আবার বলিল, শিগগির একবার যেতে লিখেছে শাশুড়ি। অনেক দিন দেখেনি কি না? রাজেন প্রশ্ন করিল, কবে যাচ্ছিস? বাবা বলছে এটা মল মাস, কটা দিন যাক তারপর। গনসা বলিল, বেটার ছেলের আবার মল মাস? তুই তো আর স্বামীর ঘর করতে যাচ্ছিস না। রাজেন শীষ দেওয়া আরম্ভ করিয়াছিল, থামাইয়া বলিল, আমি তো বুঝি শ্বশুরবাড়ি যাব ঠিক যখন কেউ ভাববে না যে জামাই আসছে তখন। তাহলেই তো যার জন্যে যাওয়া তাকে ঠিক স্বাভাবিক অবস্থায় দেখতে পাব। বলা নেই কোয়া নেই, হুট করে গিয়ে পড়লাম। বউ বোধহয় তখন গা ধুয়ে উঠে কালো চুলে রাঙা গামছা জড়িয়ে জল নিংড়োচ্ছে। গণেশা বলিল, ঘুম থেকে উঠে কড়াই মুড়ি চিবোতেও পারে, নয়তো মুখ ভেঙচে ঝগড়া করছে কারোর সঙ্গে, হতেও পারে। গোরাচাঁদ রাজেনের মতো কবি না হইলেও রাজেনের কথাটা তাহার মনে লাগিল। একটু চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু তাতে খাওয়া দাওয়ার একটু অসুবিধে হয়। জোগাড় যন্ত্র কিছু থাকে নাকি না? আর আমার শ্বশুরবাড়ি একটু আবার পাড়াগাঁ গোছেরও। ত্রিলোচনের নববিবাহের রসচেতনায় একটু আঘাত লাগিল। বিরক্তিভাবে বলিল,
তোর শুধু খ্যাটের চিন্তা করা। বিয়ে না দিয়ে কাকা যদি তোর একটা হোটেলে ওয়েটারের চাকুরি করে দিত তো। গোরাচাঁদ বলিল, গনসা, কি বলিস? যাবো একবার, কাউকে কিছু না জানি। গনসা অন্যমনস্ক হইয়া কি যেন ভাবিতেছিল, বলিল, চল না। সকলেই একজোটে বলিয়া উঠিল, চল না মানে? গনসা উত্তর করিল, আমিও তাহলে একবার দেখে আসি গোরার শ্বশুর বাড়ি। গোরাচাঁদ একেবারে উৎফুল্ল হইয়া উঠিল, গনসার হাতটা চাপিয়া ধরিয়া বলিল, চল মাইরি, আমার বন্ধু জানলে তারা। গনসা বলিল, হ্যাঁ হ্যাঁ, তোর বন্ধু হয়ে গিয়ে বাইরের চালের বাতা গুনি, আর তোর আফিংখোর শ্বশুরের বকবক শুনি। রাজেন প্রশ্ন করিল, তবে? গনসা বলিল, ভাবছি চাকর সেজে গেলে কেমন হয়। ত্রিলোচন একটু অন্যমনস্ক ছিল, বোধহয় বিনা খবরে শ্বশুরবাড়ি যাওয়ার কথাটা লইয়া মনে মনে আলোচনা করিতেছিল। আর সবাই উল্লসিতভাবে বলিয়া উঠিল, উফ, গ্র্যান্ড হয়। ঘোতনা বলিল, যাবি যে? গোরার বাড়িতে কি বলবে? দুদিন থাকবে তো? তুই বা কি বলবি? রাজেন বলিল, গোরা বলবে আমাদের কারুর জন্যে মেয়ে দেখতে গিয়েছিল কোথাও। তোর শালির বয়স কত রে গোরা? কে গুপ্ত বলিল, আরে গণেশবাবুর বললেই হবে, চাকরি খুঁজছিলেন। গণেশা বিরক্ত হইয়া বলিল, চাকরি কি হারানো গাই গরু মশাই, যে 3 দিন ধরে দিন নেই রাত নেই খুঁজতে থাকবো? বলে দিলেই হবে একটা কিছু। আমাদের তো ঘুম হচ্ছে না গনসার ভাবনায়। সঙ্গে চাকর যাইতেছে। গোরাচাঁদের মনে একটা মস্ত লোভের উদ্রেক হইয়াছিল। সন্ধ্যা বাজারের নিকট পৌঁছিয়া সেটাকে আর চাপিয়া রাখিতে পারিল না। বলিল, যখন দুজনেই যাচ্ছি গনসা, কিছু গলদা চিংড়ি, দার্জিলিংয়ের কফি, কড়াইশুঁটি আর নৈনিতাল আলু নিয়ে গেলে হতো না? আর কিছু মিষ্টি, মানে তোর খাবার কষ্ট না হয়। একটু পাড়াগা গোছের জায়গা কিনা। আমরা পৌঁছবো সেই 8টা, রাত হয়ে যাবে। গনসা বলিল, কিন্তু গাড়ির আর মোটে আধ ঘন্টাটাক দেরি। যাহা হোক, বাজারটা একেবারে হাতের কাছে, কেনাই ঠিক হইল। আন্দাজের একটু বেশি সময় লাগিল। গোরাচাঁদ তরকারির ছুরিটা লইল, গনসা খাবারের হাঁড়িটা। তারপর ক্ষিপ্রতার জন্য গনসা যে বাসটায় উঠিয়া বসিল, কতকটা ক্ষিপ্রতার অভাবে ও কতকটা ঝুড়িটার জন্য গোরাচাঁদ সেটা ধরিতে পারিল না। 2টি স্টপ পার হইয়া যাওয়ার পর গনসা সেটা টের পাইল। ফিরিয়া আসিতে, গোরাচাঁদকে খুঁজিয়া বাহির করিতে এবং গায়ের ঝাল মেটাইতে আরও খানিকটা সময় গেল। স্টেশনে আসিয়া প্রায় হাঁপাইতে হাঁপাইতে প্ল্যাটফর্মে ঢুকিয়া গনসা জিজ্ঞাসা করিল, ডান দিকেরটা না বাঁ দিকেরটা রে গোরে? পাশাপাশি 2টা গাড়ি দাঁড়াইয়া। ঢুকিবার সময় প্ল্যাটফর্মের নম্বর দেখিতে ভুলিয়া গিয়েছে। সন্দেহ আছে বুঝিলে গনসা আবার পাছে ক্ষিপ্ত হইয়া উঠে। সেই ভয়ে গোরাচাঁদ পরিণাম চিন্তা না করিয়াই বলিল, বাঁ দিকেরটা। গাড়িতে ভিড় ছিল একটু। একেবারে ভিতরের দিকে এক কোণে গিয়া 2জনে একটু জায়গা পাইল। গোরাচাঁদ চুপড়িটা উঠাইয়া বাঙ্কের এক কোণে রাখিল। গনসার হাত হইতে হাঁড়িটা লইয়া চুপড়ির মধ্যে বসাইয়া দিল। কয়দিন বৃষ্টি হয় নাই, বেশ গরম পড়িয়াছে। দৌড়াদৌড়ি, তাহার উপর ভিড়। গনসা ঠেলিয়া ঠুলিয়া আসিয়া প্ল্যাটফর্মের উপর পায়চারি করিতে লাগিল। একটি বৃদ্ধ যাত্রী বলিল, ফার্স্ট বেল হয়ে গিয়েছে হে বাবু।
গনসা দোরটার কাছে আসিয়া দাঁড়াইল। বৃদ্ধ প্রশ্ন করিল, যাওয়া হবে কনে? সিঙ্গুর। সিঙ্গুর? সে তো বাবা তারকেশ্বর লাইনে। এ গাড়ি তো নয়, ওই সামনেরটা। এ গাড়ি তো পশ্চিম যাবে। গনসা কতকটা অবিশ্বাসে কতকটা উদ্বেগে বলিল, কে বললে? দ্বিতীয় ঘণ্টা পড়িল। বৃদ্ধ বোধ হয় একটু রগচটা বলিল, কেউ বলেনি। তুমি উঠে এসো, তুমি উঠে এসো। হতে যাবে না, শেষে এটাও হাতছাড়া করবে। গানের পয়সা দিয়ে যখন টিকিট কিনেছ, উঠে পড়ো। হুইসেলটা দিয়ে গাড়ি স্টার্ট দিল। গনসা চিৎকার করিয়া বলিল, গোরা, শিগগির নেমে পড়। গোরাচাঁদের খটকা লাগিয়েছিল একটু। কে বলছে? কে বলছে রে? বলিতে বলিতে হন্ততন্ত হইয়া লোকদের পা মারাইয়া মোট ডিঙাইয়া আসিয়া কোনো মতে নামিয়া পড়িল। গনসা চোখ রাঙাইয়া বলিল, ওরে, তুই যে বললি বাঁ দিকেরটা। গোরাচাঁদ চলন্ত গাড়িটার দিকে চাহিয়া বলিল, যা, চুপড়িটা গেল ছেড়ে। হাঁড়ি শুদ্ধ। হায় হায়। একটু অগ্রসর হইতে হইতে বলিল, মশাই, মশাই, চুপড়িটা ফেলে দিন না এদিকে। ওই বাঁকে রয়েছে, উত্তর দিকে, মানে উত্তর কোণটায় আর কি। গনসা দাঁত মুখ খিচাইয়া বলিল, ছোট ছোট, দৌড়ো দিল্লি পর্যন্ত। হ্যাঁ, দৌড়ো দিল্লি পর্যন্ত। ওই বলতে বলতে পাশের গাড়ির প্রথম বেলটা পড়িল। একজন রেল কর্মচারী একটু দূরে দাঁড়াইয়াছিল। গনসা জিজ্ঞাসা করিল, এটা তারকেশ্বর লাইনের গাড়ি তো স্যার? হ্যাঁ। শিগগির উঠে পড়ো গিয়ে। ভুলের সমস্ত সম্ভাবনা এড়াইবার জন্য গোরাচাঁদ প্রশ্ন করিল, যে তারকেশ্বরের লাইনে সিঙ্গুর আছে? গনসাও উত্তরটা শনিবার জন্য ঘাড় বাঁকাইয়া দাঁড়াইয়াছিল। একটা ধমক খাইয়া দুইজনে তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠিল। গনসা প্ল্যাটফর্মের দিকের বেঞ্চটায় বসিয়েছিল। গোরাচাঁদ পকেট হইতে মানি ব্যাগ বাহির করিতে করিতে বলিল, গলা বাড়িয়ে দেখ তো গনসা, খাবারের ভেন্ডারটা কাছে পিঠে আছে? বেশ খানিকটা ছোটাছুটি হয়রানি হলো কিনা। দ্বিতীয় ঘণ্টা পড়িল। হুইসেল দিয়ে গাড়ি ছাড়িয়া দিল। গোরাচাঁদ ব্যাগটা যথাস্থানে রাখিয়া দিল। একটি দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিল, সে চোপড়িটা এতক্ষণ বোধহয় লিলুয়া পেরিয়ে গেল। হাঁড়ি শুদ্ধ। কেনা পর্যন্ত খালি দৌড়াদৌড়ি। একটাও যে মুখে ফেলে দেব এমন ফুরসত হলো না। যাহা হোক, গাড়িটার গতিবৃদ্ধির সঙ্গে সঙ্গে দুইজনেরই মন মারা ভাবটা কাটিয়া গেল। গনসা চাকরের মুখে মানায় এইরকম ভাব ও ভাষার একটা গান ধরিল। সেটা জমিয়া উঠিতে দু একজন উঠিয়া যাওয়ায় কোলের কাছে যখন একটু জায়গা খালি হইল, গোরাচাঁদ গিয়া সেই খানটিতে বসিল। প্রথমে গুনগুন করিয়া গানে একটু যোগ দিল, কিন্তু গনসার তোতলামির জন্য কোরাসে অসুবিধা হওয়ায় গাড়ির বাহিরে হাত বাড়াইয়া শুধু তবলা বাজাইতে লাগিল। গাড়ির ইসলায় আসিয়া দাঁড়াইলে একদল বরযাত্রী নামিল। খানিকটা উল্লসিত চেঁচামেচি, এসেন্সের, জুঁয়ের গোড়ের গন্ধ, চেলি পরা, কপালে চন্দনের ফুটকি দেওয়া বর। গনসার গানটা মৃদু হইতে হইতে থামিয়া গেল। গাড়ি ছাড়িয়া খানিকটা গেলে বলিল, হ্যাঁ, হঠাৎ মনে পড়ে গেল, তো তো শালির বয়স কত রে গোরা? মানে যদি বিয়ের যোগ্যী হয়তো শিবপুরে পাত্তর টাত্তর দেখি। একটা ভদ্রলোকের
উপকার করতে পারা মস্ত ভাগ্যি কিনা। গোরাচাঁদ বলিল, বউয়ের 16 যাচ্ছে, এ কার্তিকে 17ই পড়বে। শালি হলো 2 বছর 3 মাসের ছোট। তাহলে গনসা হিসেবের গোলমালের দিকে না গিয়া বলিল, বিটুইন 13 and 14। হেলথ কেমন? বউয়ের চেয়ে ভালোই বলতে হবে। বউটা ম্যালেরিয়ায় বড় ভুগলো কিনা, একেবারেই হাড্ডিসার হয়ে গিয়েছিল। ধন্যি ধন্যি বলতে হবে পান্নালাল ডাক্তারকে, যাকে বলে মরা মানুষ চাঙ্গা করে। গনসা প্রশ্ন করিল, দেখতে কেমন? গোরাচাঁদ একটু লজ্জিত ভাবে ধমক দিয়া, যা, আহা, উনি যেন দেখেননি। তবে যে বললি সেদিন তিলুর বউয়ের চেয়ে তোর বউয়ের রংটা। গনসার বিরক্তি চাপিতে পারিল না। তোর শালির কথা জিজ্ঞাসা করছি না, সে বউ বউ করে সেই থেকে। তোর শালির কথা জিজ্ঞেস করছি। গোরাচাঁদ অপ্রতিভ হইয়া বলিল, তাই বল, আমি এদিকে ভেবে সারা হচ্ছি। গণেশ জেনে শুনে ও কথা জিজ্ঞেস করছে কেন? শালি হচ্ছে যাকে বলে, হ্যাঁ, সুন্দরী। লেখাপড়া কেমন? কথা হচ্ছে কেউ জিজ্ঞেস করলে আবার খুঁটিয়ে বলতে হবে কি না, নইলে বলবে খুব খোঁজ রাখেন তো মশাই, আবার সম্বন্ধ করতে এসেছেন। গোরাচাঁদ বলিল, ছাই লেখাপড়া, ওর চেয়ে বউ অনেক পড়েছে, কিন্তু মুখের কাছে দাঁড়াও দেখিনি। গনসা হাসিয়া বলিল, সত্যি নাকি? মৃদু হাস্যের সঙ্গে মাথা দুলাইয়া কি চিন্তা করিল খানিকটা। তাহার পরে ধীরে ধীরে ত্রিলোচনের বিয়ের সেই হিন্দি গানটা ধরিল। শ্যাওড়াফুলিতে পৌঁছতে গোরাচাঁদ বলিল, তোর খিদে পায়নি গনসা? সে চুপড়িটা বোধ হয় এতক্ষণ চন্দননগরে। তোর কি আন্দাজ হয়? গনসা বলিল, খিদের চেয়ে তেষ্টা পেয়েছি বেশি, একটা লেমনেড হলে হতো। গোরাচাঁদ বলিল, তুই তবে তাই খা, ওই ভেন্ডারটা আসছে, আমি দেখি নেমে, যদি খাবার টাবার পাওয়া যায় কিছু। গনসা ধমক দিয়ে উঠিল, গর্ধব কোথাকার, আর একটুখানি সহ্যি করে থাকবে তা নয়, পথে যাতা খেয়ে পেট ভরাচ্ছে। কথাটা গোরাচাঁদের খুব সমীচীন বলিয়া বোধ হইল। প্রকাশ করিয়া বলিল, ঠিক বলেছিস গনসা, পাড়ায় গাঁয়ের রাত হলেও জামাই মানুষ পৌঁছুচ্ছে, যতদূর সাধ্য করবেই তারা। একটা মস্ত আহ্লাদের কথা তো। কিছু না হলেও পুকুরের মাছ আর গরুর দুধটা তো আছেই। আমিও তাহলে একটা লেমনেড খাই এখন, খিদেটা জলে চাপা রইল, তাতে কোনো ক্ষতি হবে না, কি বলিস? লেমনেড ছিল না, দুইজনে দুইটা সোডাই পান করিল। গনসা একটা ঢেকুর তুলিয়া বলিল, চাপা কি? খিদে একেবারে শান দেওয়া হইল। মাছ যদি তেমন ওঠে তো একবার কালিয়া রেঁধে দেখাই করে। পাড়া গায়ে কিন্তু আবার চাকরের রান্না খাবে না যে। গোরাচাঁদ উল্লসিত হইয়া বলিল, রান্নাঘরের দোরগোড়ায় বসে তুই বাতলে দে না কেন শালাজকে, সেই রাঁধে কি না। এক ঢিলে 2 পাখি মারা হবে, গল্পও করতে থাকবি, আবার শালি বউ সবাই থাকবে। তারা ভাববে জামাইবাবু চাকর, ওটার কাছে আবার লজ্জা কি? চাকরবাবু যে এদিকে শিবপুরের ডাক সাইটে গনসে রাম, সে কি জানে? দুইজনেই সজোরে হাসিয়া উঠিল। সিঙ্গুরের আর দেরি নাই। গাড়ির এদিকটায় তাহারা মাত্র 2 জনে বসিয়া। গনসা উঠিয়া জামা কাপড় ছাড়িয়া একটা ময়লা ধুতি ও একটা ফর্সা পিরান পরিল।
মাথার তেড়িটা মুছিয়ে ফেলিয়ে কানে একটা বিড়ি গুঁজিয়ে দিল। জামা কাপড় এবং ক্যাম্পিসের জুতা জোড়াটা গোরাচাঁদের ছোট সুটকেসটায় গুছাইয়া রাখিল। তাহার পর হঠাৎ চোখ দুইটা টেরা করিয়া লইয়া গোরাচাঁদের দিকে চাহিয়া ডাকিয়া উঠিল, দা ঠাউর। দুইজনে আবার একচোট হাসিয়া উঠিল। রাত প্রায় 8:30টার সময় গাড়ি সিঙ্গুরে পৌঁছিল। গল্প করিতে করিতে স্টেশনের বাহির হইয়া দুইজনে চলিতে আরম্ভ করিল। বউয়ের কথা, শালি শালাজের কথা, খাওয়ার কথা যখন বেশ জমিয়া উঠিয়াছে, গোরাচাঁদ বলিল, হ্যাঁ, আসল কথাটাই ভুলে যাচ্ছিস যে এদিকে এসেও পড়েছি অনেকটা। তোকে কি বলে ডাকবোরা শ্বশুরবাড়িতে? বউটা আবার তোর নাম জানে কি না? হঠাৎ থমকিয়া সব হয়ে চারিদিকে চাহিয়া বলিল, এ কোথায় এলাম রে গনসা? এ যে অনেক ভদ্রলোকের বাড়ি। গনসা বিস্মিতভাবে দাঁড়াইয়া রহিল। তারপর প্রশ্ন করিল, তুই কি বাগদিপাড়া কেওড়াপাড়ায় শ্বশুর বাড়ি খুঁজছিলি? বেশ অন্ধকার। গোরাচাঁদ দৃষ্টি প্রসারিত করিয়া চারিদিকে দেখিতে দেখিতে বলিল, সে কথা নয়, মানে শ্বশুর বাড়িটা সিঙ্গুর ছাড়িয়ে খানিকটা ভেতরের দিকে। বাড়িঘর কি দোকানপাট তো নেই সেদিকে। চল আবার স্টেশনে। গল্প করতে করতে একেবারে উল্টো রাস্তায় এসে পড়েছি। এদিকটা তো আবার জ্ঞাতি পিসশ্বশুরের বাড়ি। না হয় পিসশ্বশুরের বাড়িই রাতটা কাটাবি, চল না। সকালে তখন। গোরাচাঁদ শিহরিয়া উঠিল, বলিল, ওরে বাবা, তারা তো চাই তাই। টের পেলে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে রাতারাতি কাজ সাফাই করে লাশ গুম করে ফেলবে। জমি নিয়ে শ্বশুরের সঙ্গে ভয়ঙ্কর খুনে মোকদ্দমা চলছে কিনা। ওরা তো চাই কেউ একবার আসুক এদিক বাগে, জামাই পেলে তো লুফে নেবে। গনসা তাড়াতাড়ি তাহাকে টানিয়া লইয়া ফিরিল। খুবই চটিয়া গিয়েছিল, কিন্তু স্টেশনে না পৌঁছানো পর্যন্ত কিছু বলিল না। স্টেশনের কাছে আসিয়া খুব একচোট গালিগালাজ করিল গোরাচাঁদকে। আবার ঠিক রাস্তা ধরিয়া দুইজনে যাইতে আরম্ভ করিল। চলিতে চলিতে 2-3 জায়গায় খবর লইয়া যখন বুঝিল যে ঠিক রাস্তাতেই যাইতেছে, তখন মনের রাগটা এবং পিসশ্বশুরের আতঙ্কটা অল্পে অল্পে কাটিয়া গেল। বুঝিল কাছে আসিয়া পড়িয়েছে। গনসার মনটা প্রফুল্ল হইয়া উঠিল, কথাবার্তাও সরস হইয়া আসিল। সাহস পাইয়া গোরাচাঁদ বলিল, তুই তো ওইসব বলে ঠাট্টা করছিস শুধু। আমার এদিকে নাড়ি জ্বলে গেল খিদে। ভুল রাস্তার পাল্লায় পড়ে রাতও হয়ে গেল বড্ড। নাড়ি কি আমারও জ্বলছে না? দেখছি কালিয়াটা আর হবে না রাত্রিরে। যদি বড় মৃগেল ওঠে তো ভেজেই দিক আপাতত। লুচি তো করবেই, স্রেফ মৃগেল মাছের পেটি ভাজা আর লুচি। গোরাচাঁদ মুখে একটা ঝোলটানা গোছের শব্দ করিয়া বলিল, দুটোই বড় শুকনো হয়ে গেল। তা রাতটা কাটুক ওইভাবে, সকালে তখন দেখা যাবে। বউকে বরং বলবো দুধটাকে ক্ষীর করে। হাতে একটা আধলা ইট তুলে নে গনসা, এসে গেছি। আমি এই বাঁশের আগলটা বাগিয়ে ধরছি। গনসা দাঁড়াইয়া পড়িয়া বিস্মিতভাবে প্রশ্ন করিল, কেন রে, আবার কি? কুকুরটা বড় রোখা, রাত্রে কেউ এলে ধরে নেয়। চোর কিংবা পিসশ্বশুরের বাড়ির কেউ
দাঙ্গার পর থেকে ওদের ওপর বড় চটা কি না? ওই ওই ডাকতে আরম্ভ করেছে। তুই যে থানের তুলে নিয়েছিস, একেবারে থেতো হয়ে যাবে যে। আয় বাঘা বাঘা, ছুছু ছুছু। আমি রে তোদের জামাইবাবু। আচ্ছা, বাড়ি একেবারে নিশুতি কেন বলতো গনসা? ঘুমিয়েছে নিশ্চয়, রাত 10টা হয়ে গেছে। গোরাচাঁদ বলিল, ঘুমুলে কুকুরটার এরকম ডাকেও ঘুম ভাঙবে না? দুইজনে কুকুরটাকে আটকাইতে বাহিরের উঠানে গিয়ে উপস্থিত হইল। তখন একজন ভিতর বারান্দা হইতে জড়িত কণ্ঠে প্রশ্ন করিল, কে কে রে বাঘা? গোরাচাঁদ বলিল, আমি শিবপুর থেকে আসছি। সেই রকম নিদ্রালু স্বরে প্রশ্ন হইল, কি দরকার রাত দুপুরে? এরূপ অপ্রত্যাশিত প্রশ্নের উত্তর গোরাচাঁদের মুখে টপ করিয়া জোগাইল না। গনসা বলিল, না, দরকার তেমন কিছু নেই, তবে ইনি তোমায় গিয়ে দাঠাউর এ বাড়ির জামাই। গোরাচাঁদ ফিস ফিস করিয়া বলিল, বাড়িটা ঠিক তো? ওদিকে আর কোনো সাড়া নাই। লোকটা ঘুমাইয়া পড়িয়াছে নিশ্চয়। ঘুমের মধ্য হইতেই প্রশ্ন করিয়াছিল। দুইজনে কুকুরটাকে কখনো তাড়না, কখনো খোসামোদ করিতে করিতে বারান্দার খোলা রকে উঠিয়া গেল। গোরাচাঁদ লোকটাকে লক্ষ্য করিয়া একটু চড়া গলায় বলিল, জামাই মানে শিবপুরের জামাই গোরাচাঁদ আমি, সঙ্গে আমার চাকর। গনসা কানের কাছে মুখ লইয়া বলিল, দুঃখীরাম, আমার চাকর দুঃখীরাম। তুমি কে কথা কইলে? সেই নিদ্রালু স্বর একটু ধমকের সুরে প্রশ্ন করিল, বলি তুমি কে? গোরাচাঁদ হতাশ হইয়া গনসার দিকে চাহিয়া বলিল, বললাম তো এক চোট সব খুলে। কি গেরু বলতো? একটু থামিয়া গলা আরেকটু চড়াইয়া বলিল, বাঘা, এখনো চিনতে পারছিস না জামাইবাবুকে? সেই লুচি খেতিস হাত থেকে। এবার ঘরের ভিতর হইতে ভারী গলায় প্রশ্ন হইল, বাইরে কে ব্যাড়র ব্যাড়র করছে? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। গোরাচাঁদ গনসাকে বলিল, শ্বশুরের আওয়াজ। আফিমের ঘুম কিনা ঠিক ধরতে পারছে না। চেঁচাইয়া বলিল, বাবা, আমি আপনাদের গোরাচাঁদ, শিবপুর থেকে আসছি। কে? বাবাজি? এসো বাবা, এসো এসো। নিধে? এই বেটা হারামজাদা, পড়লে আর হুঁশ থাকে না। রকে জামাই দাঁড়িয়ে যে। তারা খাইয়া নিধিরাম ধীরে ধীরে উঠিয়া পড়িল। বাঁ হাতে কালি পড়া লণ্ঠনটা লইয়া দুয়ার খুলিল। তাহার পর আলোটা তুলিয়া ধরিয়া চোখ পিটপিট করিতে করিতে টানা জড়িত স্বরে কহিল, তাই তো জামাইবাবু যে। এসো এসো, পেন্নাম হই। তা বলা নেই কোয়া নেই, যেন গিয়ে বিনি মেঘে বজ্রাঘাত। বাহ, কি সৌভাগ্য! ওটি কে? গনসা বলিল, আমি দাঠাউরের নফর নেদুদা, গড়করি গড়করি। তিনজনে ঘরে আসিল। গোরাচাঁদ শ্বশুরকে প্রণাম করিয়া সামনের একটা পায়া মচকানো চেয়ারে প্রতি মুহূর্তেই পড়িয়া যাইবার আশঙ্কায় সতর্ক হইয়া বসিয়া রহিল। গনসা খুব ভক্তি ভরে পায়ের ধুলা লইয়া নিচে উবু হইয়া বসিল। নেদু ঘরের এক কোণে গিয়া
তামাক সাজিতে লাগিল। শ্বশুর খানিকটা নিঝুম হইয়া বসিয়া রহিলেন। অস্বস্তি বোধ হওয়ায় গোরাচাঁদ প্রশ্ন করিল, আপনারা কেমন আছেন? কোনো উত্তর হইল না। গনসা ইশারায় তাগাদা করিল। হাতের কাছে অন্য কোনো প্রশ্ন না পাওয়ায় গোরাচাঁদ জিজ্ঞাসা করিল, এবারে এদিকে বৃষ্টি কেমন হলো? নরণচরণ পর্যন্ত নাই। গনসা আবার প্রশ্ন করিতে তাগাদা করিল। গোরাচাঁদ ভীতভাবে হাত নাড়িয়া ফিসফিস করিয়া বলিল, চটে যায়। আবার খানিকক্ষণ নিঝুম। একটা ঝোঁক কাটিয়া গেলে শ্বশুর হঠাৎ মাথা তুলিয়া বলিলেন, গোরাচাঁদ এসেছ না? গোরাচাঁদ ব্যাকুল ভাবে একবার গনসার দিকে চাহিয়া উত্তর করিল, আগে হ্যাঁ। তাই তো। আবার খানিকটা চুপচাপ। শুধু গোরাচাঁদের চেয়ার সামলানোর ক্যাচ ক্যাচ শব্দ হইল 2-3 বার। নিধিরাম তামাক সাজিয়ে দিয়া এক পাশে বসিল। হোঁকায় কয়েকটা টান দিয়া গোরাচাঁদের শ্বশুর একটু চাঙা হইলেন। বলিলেন, তখন থেকে চুপ করে তাই ভাবছি। হ্যাঁ রে নিধে, বাড়ির সবাই বিয়ে বাড়ি নেমন্তন্ন গিয়ে বসে রইল, জামাই খাবেন কি? নিধিরাম কলিকাটির দিকে অর্ধমুদ্রিত সতৃষ্ণ নয়নে চাহিয়াছিল। নিশ্চিন্ত কণ্ঠে বলিল, সেই কথাই তো ভাবছি। গোরাচাঁদের মুখ ফ্যাকাশে হইয়া গেল। গনসা একটু চাপা, তবু তাহার দিকে চাহিয়া দেখিল সেও হতভম্ব হইয়া গিয়েছে। দুইজনে পরস্পরের মুখের দিকে চাহিয়া শ্বশুর কি স্থির করেন সেই প্রত্যাশায় একটু চুপ করিয়া রহিল। আরো খানিকক্ষণ তামাক টানিয়া নিধিরামের দিকে হুঁকাটা বাড়াইয়া শ্বশুর বলিলেন, ভাবিয়ে তুললে যে, উপোস করে থাকবেন? নিধিরাম কলিকাটা পাক দিয়া হুঁকা হইতে খুলিতে খুলিতে বলিল, রাম, সে কি হয়? উপায়? উপায়? পরম ভক্তি ভরে কলিকাটা মাথায় ঠেকাইয়া বলিল, বাবা আছেন। বাবা এ প্রান্তে তারকেশ্বরের সাধারণ নাম। গনসা গোরাচাঁদের পানে ঠোঁটটা কুঞ্চিত করিয়া মাথা নাড়িল, অর্থাৎ আর কোনো আশা নাই। আমি বলি বলিয়া গোরাচাঁদ কি বলিতে যাইতেছিল। নিধিরাম হাসিয়া বলিল, তুমি যা বলবে বুঝতেই পারছি দাদা ঠাকুর। খবর দিয়ে আসতে পারোনি বলে, আর খুব রাত হয়ে গেছে বলে পথে শ্যাওড়াফুলিতে খেয়ে এসেছ, এই তো। শুনছেন জামাইবাবুর কথা কর্তা? নেশাটা চটিয়ে যাইতেছে। জামাইয়ের হাঙ্গামা না মিটাইলে অব্যাহতি নাই। বৃদ্ধ মিটিমিটি করিয়া হাসিয়া বলিল, থুত, সেই তুই আমি করতাম বলে কি ওর ছেলে মানুষরাও করবে না? সেটা উচিত হতো না। অর্থাৎ সেইটাই উচিত হইত, এবং যদি না হইয়া থাকে তো কাণ্ডজ্ঞানহীন ছেলে মানুষ বলিয়েই হয় নাই। গনসা গোরাচাঁদ বিমূঢ়ভাবে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিল। গোরাচাঁদ কি উত্তর দিতে যাইতেছিল, পেটুক মানুষ পাছে বেমানান কিছু বলিয়া বসে, সেই ভয়ে গনসা তাড়াতাড়ি বলিয়া দিল, আগে বললে বিশ্বাস যাবেন না, দাঠাউর সত্যি খেয়েছেন। গোরাচাঁদ গনসার দিকে কটমট করিয়া চাহিয়া মরিয়া হইয়া আবার কি একটা বলিতে যাইতেছিল। কপাল দোষে
হঠাৎ একটা ঢেকুর বাহির হইল। তবু যথাসম্ভব সামলাইয়া লইয়া বলিল, আজ্ঞে হ্যাঁ, একটা সোডা। গণসা তাহার দিকে একটা ভ্রুকুটি করিয়া মুখ ঘুরাইয়া লইয়া বলিল, খাবেন না সোডা? 3 ঘন্টা রসগোল্লা, পোয়াটা কচুরি সিঙাড়া মিলিয়ে পোখানেক মিহিদানা খেলেন। শেষে আমি বললাম, দাঠাউর, একটা সোডা খেয়ে নাও। তারা তো সেখানে খাবার জন্যে জেদাজেদি করবেনি। গোরাচাঁদ হতাশভাবে চাহিয়েছিল। তাহার মুখের উপর সতর্ক দৃষ্টি রাখিয়া গণসা বলিল, দাঠাউর, খাবেন না সোডা? নিধিরাম বলিল, বা করব না জেদাজেদি, ঘরের জামাই এলেন। গণসা ক্রমাগত চোখ টেপানি দিতেছে। আর কোনো আশা নাই দেখিয়ে গোরাচাঁদ নিরুৎসাহ কণ্ঠে যতটা সম্ভব জোর দিয়ে বলিল, দুঃখীরামের কথা শুনে আমি বললাম, হাজার জিদ করলেও আমি আর খেতে পারবো না, শেষকালে কি মারা যাব। বলিয়া চেষ্টা করিয়া আরেকটু ঢেকুর তুলিল। শ্বশুর নিধিরামের নিকট হইতে কলিকাটা লইয়া বলিলেন, আমার কিন্তু বাপু বিশ্বাস হচ্ছে না যে জামাই পথেই খেয়ে এসেছেন। নিধে, কি বলিস? হাঙ্গামা পোহানোর ভয়ে নিধিরাম অনেকটা সামলাইয়া আনিয়াছে। আবার কাঁচিয়ে যায় দেখিয়া তাড়াতাড়ি বলিল, অবিশ্বাসের তো হেতু দেখছি না কর্তামশাই। নতুন জামাই, মিছে কথা বলবেন কি? তাই আপনার মতো দেবতুল্যি শ্বশুর। তাই তো বলিয়া বৃদ্ধ আরও খানিকটা চিন্তা করিলেন। তাহার পর উৎসাহ ভরে বলিয়া উঠিলেন, আমি বলি কি নিধে, জামাইকে না হয় নেমন্তন্ন বাড়ি নিয়ে যা না কেন? ততক্ষণ আমাতে আর, এটির নাম কি? গোরাচাঁদ উৎসাহ ভরে বলিল, ক্ষুদিরাম। আমাতে আর ক্ষুদিরামে বসে বসে গল্প করি না হয়। বেয়াই বেয়ান ঠাকুরন আছেন কেমন ক্ষুদিরাম? বেশ আছেন। বলিয়া গণসা তাড়াতাড়ি বলিল, আগে আমি তো যার জন্যে থাকতে দাঠাউরকে একলা ছেড়ে দিতে পারবো না। এই সাপখোপের দেশ, কর্তাবাবু বললেন, দুঃখীরাম, মল মাস, ছেলেটা একলা যাচ্ছে, সর্বদা সঙ্গে সঙ্গে থাকবি, খবরদার। গোরাচাঁদ হাসিবার চেষ্টা করিয়া বলিল, দুঃখীরাম, নিধু খুব বিচক্ষণ লোক, ও আবার ঝাড়ফুঁকও জানে। দুঃখীরাম, তোর কোনো ভাবনা নেই, নিশ্চিন্তি হয়ে বাবার সঙ্গে গল্প কর, আমি একটু হয়ে আসি। কথা হচ্ছে, খিদে তো একেবারেই নেই, কিন্তু শাশুড়ি ঠাকুরনকে দেখবার জন্য প্রাণটা কেমন আইঢাই করছে। অনেকদিন পায়ের ধুলো নিইনি কি না? গণসা ভিতরে ভিতরে জ্বলিয়া খাক হইতেছিল। গোরাচাঁদের দিকে একটা উগ্র কটাক্ষ হানিয়া সংযতভাবে কহিল, বিনি পায়ের ধুলোয় যখন 4টে মাস কাটালে, চোখ কান বুঝে তখন আর 1টা কি 2 ঘন্টা কোনো রকমে কাটাও না দাঠাউর। মা ঠাকুরন এক্ষুনি নেমন্তন্ন খেয়ে ফিরবেন শ্রীচরণ সঙ্গে নিয়ে। শ্বশুর মাথা নাড়িয়া বলিলেন, সে আজ সমস্ত রাত আসবে না, তারা কেউ না। সম্পর্কে আমার নাতনির বিয়ে কিনা, গিন্নি বাসর জাগবে। হো কি, ধরো ধরো। শেষ আশা একটু ছিল শাশুড়ির, সেটুকুও যাওয়ায় গভীর নিরাশায় শরীরটা হঠাৎ শিথিল হইয়া পড়ায় গোরাচাঁদের ভাঙা চেয়ার হইতে আছাড় খাওয়ার দাখিল হইয়াছিল।
গনসা আর নিধিরাম ধরিয়া ফেলিল। শ্বশুর বলিলেন, আহা, ঘুম ধরেছে। নিধিরাম বলিল, চাপ খাওয়া হয়েছে কি না? শ্বশুর উঠিয়া বলিলেন, তবে বাবাজি, চলো, দুর্গা শ্রীহরি বলে শুয়েই পড়বে, চলো। খিদে যখন নেই বলছো, শুধু প্রণাম করবার জন্যে ক্রোশটাক পদ ভাঙার মাঝরাত্রি কি দরকার? ওঠো, ওঠো তাহলে। দুঃখীরামকে না হয় গোটা কয়েক খইচুর এনে দেবো। গনসার উত্তর দেওয়ার আগে গোরাচাঁদ প্রতিহিংসা বসে বলিল, না না, খাওয়ার উপর খেয়ে একটা কাণ্ড করে বসবে শেষে। ওর ভরসাতেই বাবা আমায় পাঠিয়েছেন মলমাস অগ্রাহ্যি করে। গনসার পানে না চাহিয়া শ্বশুরের পিছনে পিছনে ভিতরে চলিয়া গেল। প্রায় ঘণ্টা দেড়েক আরও কাটিল। গোরাচাঁদ ভিতর বাড়িতে ক্ষুধার জ্বালায় এবং খাদ্য সম্বন্ধে হতাশায় বিছানাতে পড়িয়া এপাশ ওপাশ করিতেছিল। এমন সময় ঘরের দুয়ারের কাছে গনসা ডাকিল, দাঁঠাও। গোরাচাঁদ উত্তর দিতে যাইতেছিল, নিধিরামের গলার আওয়াজ শুনিল, ঘুমে এলিয়ে পড়েছেন না, আর তুলে কাজ নেই, আমি যাই কর্তার কাছে। এই শতরঞ্জি রইল। নিধিরাম চলিয়া গেলে গনসা ভিতর বাড়ির কপাট বন্ধ করিয়া যখন ফিরিয়া আসিল, গোরাচাঁদ ধীরে ধীরে ডাকিল, গনসা। গোরে, জেগে আছিস? বলিয়া গনসা দুয়ার ঠেলিয়া ভিতরে ঢুকিল। গোরাচাঁদ চি চি করিয়া বলিল, ঘুমোতে পারছি না ভাই, আর সাহসও হচ্ছে না। এসে খিদে গনসা, মনে হচ্ছে ঘুমোলে আর ওঠা যাবে না। জামাইকে ওদের সকালে টেনে বের করতে হবে। গনসা মশার কামড়ে চুলকাইতে চুলকাইতে বলিল, চাকর সেজে এলে আবার মশারি দেবে না মনে ছিল না রে। উফ, তার উপর দু বেটা আফিংখোরের বক্তিমে, নেশা চটে গেছে কিনা। গোরাচাঁদ বলিল, তাও যেমন ভগবান দয়া করে ভুল গাড়ি চড়িয়ে দিয়েছিলেন, যদি রেখে দিতেন। পেটটা খালি থাকলে পুড়ে যাওয়ার মতো জ্বালা করে রে, জানতাম না। নিধেটা কি ধরিবাজ দেখেছিস? দুটোই। খিদেই মরছি, অথচ কেমন বলিয়ে নিলে। খেয়ে এসেছি। ऐसा কোন ঠাসা করে এনেছিল যে, না বললে আর মান থাকতো না। খানিকটা চুপচাপ গেল। তাহার পর গনসা মাথাটা মশারির মধ্যে গলাইয়া দিয়া পূর্বের চেয়েও চাপা গলায় বলিল, গোরে, এক মতলব বের করেছি, ভাবছি রাজি হবি কিনা। তোরা বা শ্বশুর বাড়ি কিনা। গনসার মতলব বাহির করায় কত বড় বড় সমস্যার সমাধান হয়। গোরাচাঁদ পরম আগ্রহে বলিয়া উঠিল, কি মতলব রে গনসা? বুড়ো সেই খইচুরের কথা বলছিল, দিয়েছে নাকি? বলিয়া গোরাচাঁদ মশারি জড়াইয়া একরকম পড় হইয়া নামিয়া গনসার সামনে দাঁড়াইল। গনসা বলিল, দেয়নি। দেয়নি তো? তবে বাড়িতেই তো আছি। গোরাচাঁদ গনসার দিকে একটু বিমূঢ়ভাবে চাহিয়া থাকিয়া একেবারে গলা নামাইয়া বলিল, চুরি। গনসা উপরে নিচে মাথা নাড়িল। গোরাচাঁদ ঝোল টানার শব্দ করিয়া বলিল, জামাই হয়ে? তাই বলছিলাম, কিন্তু কেই বা দেখছি। আর এসা চমৎকার খইচুর এখানকার গনসা, সন্দেশ রসগোল্লা ফেলে। ভাড়ার ঘর কোনটা জানিস?
গোরাচাঁদ আবার ভাড়ার ঘর চিনিবে না, তাও শ্বশুর বাড়ির? বলিল, উঠোনের ওদিকে, রান্নাঘরের পাশে। হ্যাঁ রে গনসা, আমার একটা আধটাই হবে না, কমে গেলে ওরা সব টের পেয়ে যাবে না তো, যে জামাই রাত্রিরে উঠে এই কাণ্ডটি? গনসা বলিল, গাছে কাঁঠাল গোঁফে তেল। আগে চল নিয়ে, যদি তালা দেওয়া থাকে তো আবার। গোরাচাঁদের বুকটা যেন ধসিয়ে গেল। ভীত নিরাশ দৃষ্টিতে বলিল, তাহলে চল না ইডিয়েট। বলিয়া গনসা তাহাকে একটা ঠেলা দিল। বালিশের তলা হইতে দেশলাইটা লইল। প্রদীপ লইয়া সন্তর্পণে অগ্রসর হইতে হইতে গোরাচাঁদ বলিয়া উঠিল, তোরই মতলবের ওপর আমার এক মতলব এসে গেল গনসা। রান্নাঘরটাও অমনি আগে একবার দেখে নিলে হয় না? কপাল যেমন, তাতে যে কিছু পাবো। তবু ধর, যদি ও বেলায় ভাজা মাছ টাছ। গনসা বলিল, হ্যাঁ চল। কখনো কখনো জল দিয়ে পান্তা করেও রাখে মেয়েরা, খুব তোয়াজ বোঝে কিনা। নেমন্তন্ন খেয়ে শরীরটা গরম হবে। উঠান পার হইয়া রকে উঠিয়া গোরাচাঁদ উৎফুল্লভাবে বলিল, তালা দেওয়া নেই রে। ভগবান বোধ হয় এবার মুখ তুলে চাইলেন। তালা দেওয়া নেই রে গনসা। ভগবান সত্যিই মুখ তুলিয়া চাহিয়েছেন। রান্নাঘরে প্রবেশ করিতেই দুইজনে দেখিল, সামনে একটা শিকায় টাঙানো একটা বড় সাইজের হাঁড়ি, তার উপর একটা জামবাটি, তাহার উপর একটা কড়া, পাশে আর একটা শিকায় একটা পিতলের কড়া। একটা বিড়াল উনানের পাশে বসিয়েছিল। ইহাদের দেখিয়া লাফাইয়া জানালায় উঠিয়া বসিল। গোরাচাঁদ তাড়াতাড়ি গিয়া পিতলের কড়াটায় আঙুল ডুবাইয়া উল্লাসে চোখ দুইটা বড় করিয়া বলিল, দুধ রে গনসা, মিল্ক। গনসা বলিল, নামা। চঞ্চল হাতে নামাইতে গিয়া একটু সরশুদ্ধ দুধ চলকাইয়া গোরাচাঁদের কপালের উপরটায় পড়িয়া গেল। বাঁ হাতে সরটি মুছিয়া মুখে দিয়ে গোরাচাঁদ বলিল, বেশ মোটা সর রে, দুটো বাটি যদি পাওয়া যেত। গনসা বলিল, আগে হাঁড়ির শিকেটা দেখে নে। এই রে, তোর কপালে কড়ার কালি লেগে গেল যে। সৌন্দর্যের দিকে গোরাচাঁদের খেয়াল ছিল না। ঠিক বলেছিস, দুধটা শেষ পাতের জিনিস কিনা। বলিয়া কপালটা ডান হাতে মুছিয়া অন্য শিকাটার দিকে অগ্রসর হইল। গনসা বলিল, আমি ধরছি শিকেটা, তুই একটা একটা করে পার। আবার জামায় হাতটা মুছলি বুঝি? ভূত হয়ে গেলি যে। গনসা শিকার একটা দড়ি ধরিল। গোরাচাঁদ উপরের কড়াটায় আঙুল ডুবাইয়া বলিল, ঝোল ঝোল গনসা। আঙুলগুলো চালাইয়া উত্তেজিতভাবে বলিল, মাছের ঝোল। আর তর সহিতে ছিল না। গোটা কতক মাছ বাহির করিয়া মুখে ফেলিয়া আনন্দের চোটে গনসার হাতটা ধরিয়ে ফেলিল। পুঁটি মাছের টক মাইরি। গনসার উঁচু করা মুখে জল আসিয়াছিল। একটা ঢোক গিলিয়ে বলিল, তাহলে হাঁড়িতে নির্ঘাত পান্তা আছে। জামবাটিটা দেখতো। আমার হাত ধরতে গেলি কেন? দেখতো, আমায়ও বাঁদর বানিয়ে ছাড়লি। জানালার উপর বিড়ালটা ডাকিল, মেও। গোরাচাঁদ বলিল, তাড়া তো বেটিকে।
ভাগিদার জুটেছেন। গনসা বলিল, না না, আমি মতলব ঠাউরেছি। যাবার সময় সব ফেলে ছড়িয়ে বেড়ালটাকে ঘরে বন্ধ করে যাব। তোর এত মাথায় খেলে মাইরি বলিয়া গোরাচাঁদ সপ্রশংস দৃষ্টিতে বন্ধুর পানে চাহিল। তাহার পর বলিল, ঠিক করে ধরিস, আমার হাতটা কাঁপছে। কড়াটা বাঁ হাতে একটু তুলিয়া জামবাটির মধ্যে হাত দিতে যাইবে, এমন সময় বাহিরের রকের এ কোণটায় বাঘা উৎকট স্বরে ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল। একে আচমকা তাই চোরের মন। দুজনেই একসঙ্গে চমকিয়া উঠিল এবং তাহাদের হস্তধৃত দড়ি ও কড়াটা কাঁপিয়া গিয়া কড়াটা বাঁকিয়ে প্রায় অর্ধেকটা অম্বলের মাছ আর ঝোল হড়হড় করিয়া গোরাচাঁদের মাথার উপর পড়িল। গনসা একটা লাফ দিয়া পেছনে সরিয়া গেল, কিন্তু তবু যে নিতান্ত বাদ গেল এমন নয়। সঙ্গে সঙ্গে বাহিরের দরজার নিকট হইতে আওয়াজ আসিল, বাঘা থাম, বাঘা আমরা সব রে। ঝোলে বোঝা চোখে কোনো রকমে পিটপিট করিয়া চাহিয়া গোরাচাঁদ দেখিল গনসা চোখ দুইটা বড় করিয়া তাহার দিকে চাহিয়া আছে। অতিমাত্র ভীতু চাপা স্বরে বলিল, আমার সম্বন্ধী শিবুদা। গনসা জিজ্ঞাসা করিল, উপায়? আওয়াজ অগ্রসর হইতে লাগিল, বিয়ে বাড়ির চর্চা। সবাই রকে উঠিল। শিবু বাহিরের দুয়ারের কড়া নাড়িয়া ডাকিল, বাবা, ও বাবা। নিধে। দুজনেই নিঃসাড়। এই নিধে। কর্তার গলারই উত্তর হইল, এলি তোরা? জামাই এসেছেন। দুয়ার খোলার শব্দ হইল। প্রবেশ করিতে করিতে শিবু প্রশ্ন করিল, আমাদের গোরাচাঁদ? গনসা ফিসফিস করিয়া ডাকিল, গোরে। গোরাচাঁদ কাঠ হইয়া গিয়েছে। একবার নিজের অম্লসিক্ত শরীরটা দেখিয়ে বিহ্বলভাবে গনসার পানে চাহিয়া রহিল। ভিতর বাড়ির দুয়ারে করাঘাত হইল। গোরাচাঁদ জিজ্ঞাসা করিল, কি করবি বলতো গনসা? কাপড় জামাটা ছেড়ে। গনসা বলিল, পাগল, সময়ই বা কোথায়, আর সুটকেসটাও বাইরে। ঘন ঘন করাঘাতের সঙ্গে তাগাদা হইল। গোরাচাঁদ, দোর খোলো হে। জামাইবাবু। গনসা অতিমাত্র চঞ্চল হইয়া বলিল, পালাতে হবে গোরে। খিড়কিটা কোন দিকে বলতো? এত বিপদেও গোরাচাঁদের এ সম্ভাবনাটা মনে হয় নাই। চরম বিস্ময়ের সহিত বলিল, পালাতে হবে শ্বশুর বাড়ি যে। আর সত্যিই তো, তা না হলে। বাইরে শোনা গেল, নিধে, নিধে, তুই ওদিক থেকে একটু হাঁক দে তো। শালা যেন কুম্ভকর্ণ। দোর খোলো হে। আর চাকরটাই বা কিরকম? জোর কড়া নাড়ার শব্দ হইল। কপাটে দুই একটা লাথির ঘা পড়িল। এমন সময় যেখানটা কুকুর ডাকিয়া উঠিয়েছিল সেখানটাই নিধিরামের শঙ্কিত কণ্ঠ শোনা গেল, দাদাবাবু, রান্নাঘরে আলো দেখছি যে। মা ঠাকুরন জেলে রেখে গিয়েছিলেন নাকি? কই কই না। হে বাবা তারকেশ্বর। মেয়ে গলায় কাঁপা আওয়াজ হইল। খানিকক্ষণ একেবারে চুপচাপ। শিবু নিধিরামের কাছে আসিয়া বলিল, সত্যিই তো। আর গোরাচাঁদ এক ফুৎকারে আলোটা নিবাইয়া দিল। গনসা খুব চাপা গলায় বলিল, কি করলি গাধা?
নিভিয়ে দিলে চোর, নিধে চোর। বাবা জেনে শুনে চোর ঢোকালে বাড়িতে? দেখলাম তো জামাই, সেই রকম মুখ চোখ কথাবার্তা। দিব্যি প্রণাম করলে, তবে আর কি প্রণাম করলে। নিধে শিগগির খিড়কি আগ লাগিয়ে। ও রতনের মা, নিধে নিশে বাগ দিকে হাঁক দে। ও সামন্ত, সামন্ত। একটু দূরে বনের মধ্য হইতে আওয়াজ আসিল, আগে শিগগির এসো, সড়কিটা হাতে করে। দুশালা ঢুকেছে। এলাম এলাম, সটকায় না যেন, একসঙ্গে গাঁধব। রতনের মা, তোর সেই কাটারিটা নিয়ে বেরো। গনসার গোরাচাঁদ ঘর ছাড়িয়া উঠানের মাঝামাঝি জড়সড়ো হইয়া দাঁড়াইয়াছিল। গোরাচাঁদ একসঙ্গে গাঁথার কথায় একটু সরিয়ে দাঁড়াইল। আওয়াজ হইল, নিধে, আমি এই খিড়কিতে বাঘাকে নিয়ে। গনসা চারিদিকে চাহিয়া নিরাশভাবে বলিল, কি করা যায়? তাহার পর হঠাৎ গোরাচাঁদের পায়ের নিকট হইতে একটা আদলা ইট কুড়াইয়া লইয়া বলিল, হয়েছে, চল খিড়কির দিকে, তুইও পিঁড়েটা তুলে নে। গোরাচাঁদ শঙ্কিতভাবে বলিল, খুন করে পালাবি নাকি নিধেকে আর বাঘাকে? গনসা বলিল, নয়তো কি খুন হব সামন্তর সড়কিতে? কোনটে খিড়কি হেগো? কি হয়তো বলা যায় না, কিন্তু এই সময় কুকুরটা হঠাৎ নিধিরামের নিকট হইতে ঊর্ধ্বশ্বাসে কি একটা তাড়া করিয়ে রান্নাঘরের পিছনে গেল এবং সেখানে থাবা গাড়িয়ে বসিয়া উঁচু মুখে প্রবল শোরগোল লাগাইয়া দিল। শিবু একটু লক্ষ্য করিয়া বলিল, আবার রান্নাঘরে ঢুকেছে, সবাই এই দিকটা চলে এসো, এখনো আছে শালারা। নিধে আয় দিকিন, সামন্ততে আর তোতে পাঁচিল ডিঙিয়ে ওদিকে পড়। বাঘা ঠিক চোখে চোখে রাখবি ওইভাবে। বাঘার রাখিতেও ছিল, কালো বিড়ালের মতো শত্রু আর তাহার নাই। বাঘাহীন খিড়কিতে নিধিরামের পা থরথর করিয়া কাঁপিতেছিল। সে তাড়াতাড়ি সরিয়ে আসিয়া সব বিক্রমে বলিল, হ্যাঁ, ওঠো তো সামন্ত খুড়ো, দাও সড়কিটা ধরে থাকি ততক্ষণ। গনসাও গোরাচাঁদ গিয়ে খিড়কি ঘেঁষিয়ে দাঁড়াইয়েছিল। যেই বুঝিল নিধিরাম সরিয়ে গিয়েছে, দোর খুলিয়া আস্তে আস্তে বাহির হইল। গনসা খুব সন্তর্পণে শিকলটা তুলিয়া দিল। খুব অন্ধকার, ঝোপঝাপ। গোরাচাঁদ অগ্রসর হইল, হাতটা পিছনে করিয়া গনসার জামা ধরিয়া খুব চাপা গলায় বলিল, আয় একটু ঘুরে গিয়ে সদর রাস্তা। বাঘা সরেনি, ওরা বাড়ি নিয়েই থাকবে একটু। এত বিপদেও বাড়িটার দিকে চাহিয়া তাহার একটা দীর্ঘশ্বাস পড়িল। বলিল, রাতও কাটল না, বউ ওদিকে নেমন্তন্ন খেয়ে এসেছে। গনসা কালশিটের ব্যাপারটা স্মরণ করিয়ে শুধু একবার প্রশ্ন করিল, সামনে পানা পুকুর টুকুর নেই তো? শিবপুরে স্টিমার জেটির রেলিংয়ে হেলান দিয়া মুখোমুখি হইয়া দাঁড়াইয়া রাজেন, ত্রিলোচন, কেগুপ্ত, গনসার গোরাচাঁদ। রাজেন প্রশ্ন করিল, তারপর গোরার শ্বশুরবাড়ি কেমন লাগলো গনসা? ত্রিলোচন প্রশ্ন করিল, এক রাত্রির থেকেই চলে এলি যে বড়?
গোনাচাঁদের মনটা অবসন্নেই ছিল। একটু ব্যঙ্গর সুরে উত্তর করিল, শ্বশুরবাড়ি এক রাত্রির বেশি থাকলে মান থাকে নাকি? ত্রিলোচন বলিল, সে কথা নয়, মানে মানে দিলে যে বড় আসতে। গনসা কুটার না কি একটা দাঁতে কাটিতেছিল, গঙ্গার দিকে চাহিয়ে বলিল, আসতে কি দিতে চায় অনেক কষ্টে, আর শেষ করিতে পারিল না। কথাটা বাড়ি ঘেরাও করিয়া আটকানো, খিড়কি দিয়া পলায়নের সঙ্গে এমন মিলিয়ে গেল যে আপনিই যেন তাহার গলার স্বর মাঝপথে বাঁধিয়া গেল। নমস্কার। বড় নফর গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটু নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।